প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 5, যার শিরোনাম প্রোগ্রামিং ভাষা থেকে আমি আজকে আলোচনা করব। ইনশাআল্লাহ তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তো আলোচনার শুরুতেই আমরা এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি। সাধারণত এখানে যেমন হ্যাশ ইনক্লুড, stdio.h, ইন্ট মেইন, দ্বিতীয় বন্ধনী, এই লেখাগুলি আমরা দেখতে পাচ্ছি। তো এই লেখাগুলি কোন ভাষায় লেখা? তো আমরা আজকের আলোচনার বিষয়টি জেনে নেই যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সি প্রোগ্রামিং এর প্রাথমিক ধারণা, অর্থাৎ সি প্রোগ্রামিং নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আলোচনার শেষে তোমরা জানতে পারবে সি প্রোগ্রামিং ভাষার সুবিধা, অপারেটর কি এবং চলক দিয়ে কি তা বলতে পারবে, চলক কি তা বলতে পারবে, ঠিক আছে? বিভিন্ন অপারেটরের কাজ ব্যাখ্যা করতে পারবে। তো আমরা শুরুতে জেনে নিব সি প্রোগ্রাম সম্পর্কে। সি প্রোগ্রাম সম্পর্কে আমরা শুরুতে জেনে নিব সি প্রোগ্রাম কি। সি একটি স্ট্রাকচার্ড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই কথাটা মুখস্থ করতে হবে আমাদের। বর্তমানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে সি অত্যন্ত জনপ্রিয়। যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে মিড লেভেল ল্যাঙ্গুয়েজের একটি নাম বলুন, তখন আমরা সি প্রোগ্রামের নাম বললে আমাদের আনসার সঠিক হবে। সি নামটা এসেছে মার্টিন রিচার্ডস এর উদ্ভাবিত বিসিপিএল থেকে, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে, যা প্রাথমিকভাবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ওরিয়েন্টেড কাজে ব্যবহৃত হতো। এই বিসিপিএল সংক্ষেপে বি নামে পরিচিত ছিল। পরে বি এর উন্নয়নের ফলে সি এর বিকাশ ঘটে। আর যেই ব্যক্তিটি এই সি ভাষার উদ্ভাবক তিনি হলেন ডেনিস রিচি। আমরা ডান পাশে ওনার ছবিটা দেখতে পাচ্ছি। সি দিয়ে সহজে উচ্চ স্তরের এবং নিম্ন স্তরের ভাষার মধ্যে সমন্বয় করা যায়, যার জন্য সি কে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। আবার উচ্চ স্তরের ভাষায় যেমন ফোরট্রানের মতো বিট, বাইট ও মেমোরি অ্যাড্রেসের পরিবর্তে বিভিন্ন ডেটা টাইপ, ভেরিয়েবল নিয়ে কাজ করা যায়। তাছাড়া সি এর প্রোগ্রামিং কৌশল নিম্ন স্তরের ভাষার মতো কঠিন নয়, আবার উচ্চ স্তরের ভাষার মতো সহজও নয়। সি দিয়ে ইচ্ছামতো হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে প্রোগ্রাম তৈরি করা যায় এবং এইসব প্রোগ্রামগুলি বেশ নমনীয় হয়। এই জন্য সি কে মধ্যবর্তী কম্পিউটারের ভাষাও বলা হয়। তো এখন এই স্ক্রিন থেকে আমরা অনেকগুলি প্রশ্নের জবাব পাচ্ছি। সি কে কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, তারপর এই কোন কোন ভাষার সমন্বয়ে সি ভাষা গঠিত, কোন কোন ভাষার বৈশিষ্ট্য আছে সি এর মধ্যে, কেন সি কে মিড লেভেল বলা হয়, এই প্রশ্নগুলির আনসার আমরা এখান থেকে পাচ্ছি। সি কে স্ট্রাকচার বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন, তারও ব্যাখ্যা আমরা এখান থেকে জানবো। সি কে স্ট্রাকচার বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ সিতে মূল সমস্যাকে কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত করে প্রতিটি অংশের জন্য আলাদাভাবে ভেরিয়েবল, স্ট্রাকচার, ফাংশন ইত্যাদি বর্ণনা করা যায় এবং প্রয়োজনে ইফ, হোয়াইল, ফর, গুটু ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করা যায়, কিংবা কোনো ফাংশন বা স্ট্রাকচার পুনঃব্যবহার করা যায়। আনস্ট্রাকচার ভাষায় যেমন বেসিক, এভাবে মূল সমস্যাকে একাধিক অংশে বিভক্ত করে প্রতিটি আলাদা অংশের জন্য আলাদাভাবে ফাংশন বর্ণনা করা যায় না। এই আলোচনা থেকে আমরা যে প্রশ্নটি পাবো, প্রশ্নের উত্তর মিলাবো, সেটা হলো যে সি কে স্ট্রাকচার বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন, বা ব্যাখ্যা করো। এই প্রশ্নের আনসার আমরা এটা দেব। তারপর সি একটি জেনারেল পারপাস ভাষা, এই সম্পর্কে যদি আমরা আলোচনা করি, লক্ষ্য করো এখানে কি লেখা আছে। সি একটি প্রোগ্রামিং ভাষা, সব ধরনের কাজের জন্য ব্যবহৃত হয়।
একজন প্রোগ্রামারের যেসব সুবিধা দরকার, যেমন বিভিন্ন ডেটা ব্যবহারের ব্যাপক স্বাধীনতা, স্বল্প সংখ্যক কিওয়ার্ড, দ্রুত ও দক্ষতার সাথে প্রোগ্রাম চালানো এবং একই সাথে উচ্চ ও নিম্ন স্তরের ভাষা সমন্বয় করা ইত্যাদি সব রকম সুবিধাই সি ভাষাতে আছে। তাই যে কোনো ধরনের প্রোগ্রাম লিখতে সি ভাষা ব্যবহার করা যায়। এই জন্য সি ভাষাকে একটি জেনারেল পারপাস প্রোগ্রামিং ভাষা বলা হয়। ঠিক আছে, এখন যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে সি একটি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ ব্যাখ্যা করো, তাহলে আমরা এই আনসারটা লিখতে পারবো। সি এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখব এখন। সি একটি মধ্যস্তরের ভাষা, এই কথাটা আমরা আগেই জানি। এই ভাষা কম্পিউটার বিট পর্যায়ে প্রোগ্রামিং এর মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনা করা যায়। তারপর 2 নম্বরে কি বলছে, এই ভাষায় উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়, আবার নিম্ন স্তরের ভাষা সমকক্ষ প্রোগ্রাম রচনা করা যায়, যার জন্য এটাকে মিড লেভেল বলা হয়। তারপর সি ল্যাঙ্গুয়েজ দিয়ে সব ধরনের প্রোগ্রাম রচনা করা যায়, তাই একে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজও বলা হয়। সি ল্যাঙ্গুয়েজ মূল সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রতিটি ভাগে প্রয়োজনীয় ভেরিয়েবল, ফাংশন, কনস্ট্যান্ট ইত্যাদি ব্যবহার করা যায় এবং প্রয়োজনীয় ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্টও ব্যবহার করা যায়, তাই সি কে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়। এটা একটা ভালো প্রশ্নের আনসার। সি কে কেন স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়? সি প্রোগ্রামের ভাষা শুরু হয় একটি ফাংশন, মেইন ফাংশন দিয়ে। প্রতিটি প্রোগ্রামের কাজ এই ফাংশন থেকে শুরু করতে হয়। এটা আমরা অনেকগুলি সবসময় প্রোগ্রামে দেখব। ফাংশনের মধ্যে যেসব স্টেটমেন্ট থাকে সেগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হয়। ঠিক আছে, এটা হলো দ্বিতীয় বন্ধনী। আমাদের এই বৈশিষ্ট্যগুলি বারবার পড়ে মনে রাখতে হবে। আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়, এটা মনে রাখবে, খুব ভালো করে মনে রাখবে এটা। প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়। প্রোগ্রামে পুরো কমেন্ট ব্যবহার করতে হলে আমরা এই স্ল্যাশ স্টার শেষে স্টার স্ল্যাশ দিয়ে করব আমরা, অর্থাৎ এই দুইটার মাঝখানে আমাদের মন্তব্য আমরা লিখব। প্রোগ্রামের যে কোনো স্থানে যতগুলো ইচ্ছা কমেন্ট লেখা যায়। পর্যাপ্ত সংখ্যক লাইব্রেরি ফাংশন, ব্রাঞ্চিং স্টেটমেন্ট ও কন্ট্রোল স্টেটমেন্টের সুবিধা রয়েছে সিতে। সাধারণত সি ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখিত এক মেশিনের প্রোগ্রাম অন্য মেশিনে চালানো যায়, অর্থাৎ পরিবর্তনশীল। আমরা যেমন এই ল লেভেল ল্যাঙ্গুয়েজের যে বৈশিষ্ট্য হলো এক মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য মেশিনে ব্যবহার করা যায় না, কিন্তু সি দিয়ে লিখিত প্রোগ্রাম যে কোনো মেশিন সাপোর্ট করে। এটা অনেক পর্যাপ্ত সংখ্যক কম্পাউন্ড অপারেটর যেমন প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপল ইকুয়াল ইত্যাদি রয়েছে। এগুলো আমাদের এমসিকিউতে কাজে লাগবে, তোমাদের এগুলো একটু ভালো করে স্টাডি করতে হবে। এখানে একটি গঠন আমরা দেখতে পাচ্ছি, সি এর গঠন। তো এটা আমাদের যখন জানবো আমরা, তখন সি প্রোগ্রাম লিখতে আমাদের সুবিধা হবে। শুরুতে আমাদের কি থাকে, ডকুমেন্টেশন সেকশন, এখানে কমেন্ট লিখি আমরা। লিঙ্ক সেকশন, এখানে বিভিন্ন হেড ফাইল সংযুক্ত করি। ডেফিনেশন, এখানে আমরা তারপর গ্লোবাল ডিক্লারেশন, বিভিন্ন চলক আমরা ডিক্লেয়ার করি এখানে। তারপরে এখানেও কিছু ধ্রুবক বা চলক আমরা ডিফাইন করি। মেইন একটি কম্পালসারি ফাংশন, এটা সবসময় থাকে প্রোগ্রামের শুরুতে এবং এই দুইটা দিয়ে শুরু শেষ করতে হয়। ডিক্লারেশন পার্ট এবং এক্সিকিউটেবল পার্ট, সাব প্রোগ্রামের অংশ। এটা ইউজার ডিফাইন ফাংশন যদি প্রয়োজন হয়। এই কাঠামোটা আমরা মনে রাখবো আমাদের সুবিধার্থে। প্রত্যেকটির ব্যাখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে ডকুমেন্টেশন, মন্তব্য লেখা, হেড ফাইল যুক্ত করা, ধ্রুব মানের মান ব্যবহার করা, গ্লোবাল ভেরিয়েশন ডিক্লারেশন করা, তারপর এখানে ডেফিনিশন বলা আছে, এটা গ্লোবালের ক্ষেত্রে। তারপরে মেইন ফাংশন, কম্পালসারি ফাংশন, এটাকে বলা হয় ওপেনিং ব্রেক, এটাকে বলা হয় ক্লোজিং ব্রেক। আর ডিক্লারেশন পার্ট, ভেরিয়েবল ঘোষণা করা হয় এখানে, কাজ, মূল কাজটা এখানে। আর সাব প্রোগ্রাম, ইউজার ডিফাইন প্রোগ্রাম। ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে।
সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা একটু খেয়াল করব, নিজেরাও খেয়াল করো। এখানে ডকুমেন্টেশন সেকশন, এখানে কোন সি প্রোগ্রামে এটি ঐচ্ছিক অংশ, না দিলেও চলে। এই প্রোগ্রামের নাম, বিষয়বস্তু, প্রোগ্রামের নাম, ব্যবহারের নিয়ম, প্রোগ্রামের উদ্দেশ্য এখানে সংযুক্ত করা হয়। সাধারণত কমেন্টস এর মাধ্যমে এগুলো উল্লেখ করা হয়। সি ভাষায় কমেন্ট লেখার জন্য স্ল্যাশ স্টার স্ল্যাশ ব্যবহার করা হয়। এখানে অনেকগুলি লাইন ব্যবহারের জন্য, এক লাইনে কমেন্টস করার জন্য আমরা শুধু স্ল্যাশ, দুইটা স্ল্যাশ দিই। তারপর লিঙ্ক সেকশন, এটি প্রোগ্রামের অত্যাবশ্যকীয় অংশ। প্রোগ্রামের বিভিন্ন স্থানে ব্যবহৃত ফাংশনগুলোর হেডার ফাইল এই অংশে সংযুক্ত থাকে। ডেফিনেশন সেকশন, এই অংশে কনস্ট্যান্ট ঘোষণা করা হয়। গ্লোবাল ডিক্লারেশন সেকশন, গ্লোবাল চলক ঘোষণা করা হয়। মেইন ফাংশন হলো প্রতিটি সি প্রোগ্রাম গঠনকারী প্রধান ফাংশন। এটি একটি ইউজার ডিফাইন বা ব্যবহারকারী বর্ণিত ফাংশন, কারণ ব্যবহারকারী প্রোগ্রামের গঠন নির্ণয় করে থাকেন। সি প্রোগ্রামের মূল অংশ এই ফাংশনগুলোর আওতায়। মেইন ফাংশনের সি প্রোগ্রাম যত বড় বা ছোট হোক না কেন, ফাংশন সংলগ্ন দ্বিতীয় বন্ধনীর পরবর্তী স্টেটমেন্ট থেকে প্রোগ্রাম নির্বাহ শুরু হয়। এই ফাংশন ছাড়া কোনো সি প্রোগ্রাম লেখা সম্ভব নয়। মেইন ফাংশন ছাড়া, মেইন ফাংশনের দুইটি অংশ থাকে, মনে রাখবে এমসিকিউর জন্য, ডিক্লারেশন পার্ট এবং এক্সিকিউটেবল পার্ট, এই দুইটা পার্ট। ডিক্লারেশন পার্টে প্রয়োজনীয় চলক, এরে, পয়েন্টার, ফাইল ইত্যাদি ঘোষণা করা হয় যা নির্বাহ অংশে ব্যবহার করা হবে, এবং এক্সিকিউশন পার্টে প্রোগ্রাম নির্বাহের জন্য কমপক্ষে একটি স্টেটমেন্ট থাকতে পারে। ঠিক আছে, উভয় অংশের শেষে সেমিকোলন থাকে, কথাটাও আমাদের মনে রাখা দরকার। তো এখানে যে বিষয়গুলো আমি আন্ডারলাইন করেছি, এগুলি তোমাদের একটু মনে রাখতে হবে এমসিকিউর জন্য। ডেটা টাইপ, ডেটার প্রকারভেদ বা ধরন আমরা বলে থাকি। ডেটার ধরনকে ডেটা টাইপ বলে। ডেটা কি যদি জ্ঞানগুলোতে আসে, সি প্রোগ্রামে বিভিন্ন ডেটা টাইপ ব্যবহার করা হয়, যেমন তিনটি আছে। এক নম্বরও প্রিমিটিভ, ডিরাইভড, ইউজার ডিফাইন। এখানে প্রিমিটিভ যেটা প্রাইমারি আমরা বলি আর কি, ইউজার ডিফাইন বলি, ফান্ডামেন্টাল বলি। ইউজার ডিফাইন অবশ্য আলাদা, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, ভয়েড, মনে রাখবো। আর ডিরাইভড এর মধ্যে অ্যারে, পয়েন্টার, ফাংশন। আর ইউজার ডিফাইন্ড এর মধ্যে ইনিয়ন, স্ট্রাকচার, ইউনিয়ন। এগুলি মনে রাখার চেষ্টা করবো আমরা, ঠিক আছে, এগুলি মনে রাখার চেষ্টা করব। তো এখানে ডেটা টাইপের মেমোরি একটি ব্যাখ্যা আমরা দেখবো এখন। মেমোরি পরিসর, লক্ষ্য করুন যে কিওয়ার্ড, ফরম্যাট, স্পেসিফায়ার, সাইজ, কার, ক্যারেক্টার, বর্ণ, পার্সেন্টেজ সি, তারপর আনসাইন্ড, কার, 8 বিট, 8 বাইট, এই চিহ্নটা আমরা ব্যবহার করব। ইন্টিজার, পূর্ণ সংখ্যা, পার্সেন্টেজ ডি, 2 বাইট, মনে রাখতে হবে। লং ইন্ট, পার্সেন্টেজ ডি, লং ডি, এল ডি, 4 বাইট। আনসাইন্ড ইন্ট ইউ, 2 বাইট। ফ্লোটের জন্য, ভগ্নাংশের জন্য পার্সেন্টেজ এফ, 4 বাইট। ডাবল অর্থাৎ লং ফ্লোট, 8 বাইট। তারপর লং ডাবল এলএফ, 12 থেকে 16 বাইট। এই মেজারমেন্টটা আমাদের মুখস্থ করতে হবে এমসিকিউর জন্য। এখানে আরেকটু আমাদের টোকেন সম্পর্কে আমরা জেনে নিই। সি ভাষায় টোকেন সম্পর্কে ধারণা। টোকেনের সাথে যে বিষয়গুলি জড়িত, যেমন কিওয়ার্ড, কনস্ট্যান্ট, আইডেন্টিফায়ার, স্ট্রিং, স্পেশাল সিম্বল এবং অপারেটরস, এগুলি আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলি আমাদের মনে রাখতে হবে। কিওয়ার্ড সম্পর্কে যদি আমরা জানতে চাই যে কিওয়ার্ড কি, প্রোগ্রামে, প্রত্যেক প্রোগ্রামে কিছু সংরক্ষিত শব্দ আছে যা প্রোগ্রাম রচনার সময়
ব্যবহার করা হয়। এই সংরক্ষিত শব্দগুলিকে আমরা রিজার্ভ ওয়ার্ড বা সংরক্ষিত শব্দ বলি। ঠিক আছে, জ্ঞানগুলোকে কাজে রাখবে। সি ইউজ 32 কিওয়ার্ড, 32টি কিওয়ার্ড আমরা দেখব। হ্যাভ ফিক্সড মিনিং এন্ড ক্যান নট বি চেঞ্জ। ঠিক আছে, এই 32টা কিওয়ার্ড আমাদেরকে মুখস্থর পর্যায়ে নিয়ে আসতে হবে। এমসিকিউ তে এগুলি কাজের আগে আমরা দেখেছি অনেক সময় বলা আসে যে নিম্নের কোনটি কিওয়ার্ডের অন্তর্ভুক্ত নয়, অথবা নিম্নের কোনটি সি ভাষায় কিওয়ার্ড। এই জন্য এই যে অটো, ব্রেক, কেস, কার, কনস্ট, কন্টিনিউ, ডিফল্ট, ডু, ডাবল, এলস, ইনিয়ম, এক্সটার্ন, ফ্লোট, ফর, গো টু, ইফ, ইন্ট, লং, রেজিস্টার, রিটার্ন, শর্ট, সাইন্ড, সাইজ অফ, স্ট্যাটিক, স্ট্রাক, সুইচ, টাইপ, ডেফ, ইউনিয়ন, আনসাইন, ভয়েড, ভোলাটিল, হোয়েল। তাহলে এগুলি আমাদেরকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। সি প্রোগ্রামিং ডেটার পরিচয় বা আইডেন্টিফায়ার। প্রোগ্রামিং এর সুবিধার্থে সরাসরি সাংখ্যিক অ্যাড্রেস ব্যবহার না করে প্রতিটি অ্যাড্রেসকে একটি নাম দেওয়া হয়। এই নামকে পরিচয়ক বা আইডেন্টিফায়ার বলা হয়। আইডেন্টিফায়ার দুই ধরনের, দুটি শ্রেণীতে বিভক্ত, চলক এবং ধ্রুবক। মুখস্থ করতে হবে, চলক এবং ধ্রুবক, চলক এবং ধ্রুবক। তাহলে আমরা ধ্রুবক সম্পর্কে জানি। ধ্রুবক মানে হলো স্থির। ধ্রুবক মানে কি? স্থির বা ধ্রুবক, যা একটি নির্দিষ্ট মান ধারণ করে। অনেক সময় প্রোগ্রামে একটি স্থির বা পরিবর্তনশীল মান ব্যবহার করা হয়, সেক্ষেত্রে প্রোগ্রামে ওই মানকে কনস্ট্যান্ট হিসেবে ঘোষণা করা হয়। প্রোগ্রাম নির্বাহের সময় কোনো অবস্থাতেই কনস্ট্যান্ট বা ধ্রুবকের মান পরিবর্তন করা যায় না, এটা মনে রাখতে হবে। কোনো সংখ্যা বা মান দ্বারা কনস্ট্যান্টের মান নির্ধারণ করা যায় না, তবে কনস্ট্যান্ট দ্বারা ভেরিয়েবল মান নির্ধারণ করা যায়। দুইভাবে কনস্ট্যান্ট ঘোষণা করা হয়, একটা হলো কনস্ট্যান্ট কিওয়ার্ড, আর হলো হ্যাশ ডিফাইন্ড প্রিপোজিশন। মনে রাখতে হবে, এই দুইটা মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর বলছি কি আমাকে, যে কনস্ট কিওয়ার্ড ব্যবহার, ধ্রুবক ঘোষণার ফরম্যাটটা হলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টাইপ কোন ধরনের, নেম এবং ভ্যালু। এটা হলো স্ট্রাকচার বা ফরম্যাট। আরেকটা হলো কি ডিফাইন, দ্বিতীয়টা। ডিফাইন প্রিপোজিশন ব্যবহার করে ধ্রুবক ঘোষণা করা যায়, এটা আমাদের মনে রাখতে হবে। হ্যাশ ডিফাইন কনস্ট্যান্ট নেম ভ্যালু। মনে করো হ্যাশ ডিফাইন পাই ভ্যালু 3.1416, সেটা হচ্ছে এরকম। চলক বা ভেরিয়েবল। চলক বা ভেরিয়েবল হলো মেমোরি লোকেশন, যার নাম্বার, লোকেশনের নাম্বার, ঠিকানা। প্রোগ্রামে যখন কোনো ডেটা নিয়ে কাজ করা হয়, প্রাথমিকভাবে সেগুলি কম্পিউটার র্যামে অবস্থান করে লোকেশন হিসেবে। পরবর্তী সময়ে সেগুলো পুনরুদ্ধার বা পুনঃব্যবহারের জন্য ওই নাম্বার, ঠিকানা জানা প্রয়োজন হয়। সুতরাং প্রোগ্রামিং ডেটা নিয়ে কাজ করার সময় প্রতিটি ডেটার জন্য একটি ভেরিয়েবল ব্যবহার করা হয়। প্রতিবার প্রোগ্রাম নির্বাহের সময় মেমোরিতে ভেরিয়েবলগুলো অবস্থান এবং সংগৃহীত মান পরিবর্তিত হয় বা হতে পারে বলে এদেরকে ভেরিয়েবল বা চলক বলা হয়। ভেরিয়েবল টাইপ বা প্রকারভেদ, যেমন ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। এগুলি মনে রাখার চেষ্টা করব আমরা। ঠিক আছে, প্রকারভেদগুলি। চলক ঘোষণার কিছু নিয়ম আছে যেগুলো আমাদের সবচেয়ে বেশি দরকার। লক্ষ্য করো, ভেরিয়েবলের প্রথম অক্ষর অবশ্যই অ্যালফাবেটিক, মানে কি এ থেকে জেড হতে হবে। নাম, ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু করা যাবে না, অর্থাৎ 0-1 দ্বারা শুরু করা যাবে না, এবিসি দিয়ে শুরু করতে হবে। 2 নাম্বার কি বলছে? স্পেশাল ক্যারেক্টার আন্ডারস্কোর, ডলার চিহ্ন ব্যবহার করা যায়। আন্ডারস্কোর ও ডলার চিহ্ন ব্যতীত অন্য কোন স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। এই যে যোগ, বিয়োগ, গুণ, পার্সেন্টেজ, হ্যাশ, এসব কিছু ব্যবহার করা যাবে না চলক হিসাবে। 3 নাম্বার, চলকের নামের মধ্যে কোনো ফাঁকা স্থান রাখা যাবে না, গ্যাপ রাখা যাবে না। কিওয়ার্ডের নাম ভেরিয়েবল হিসেবে রাখা যাবে না। ভেরিয়েবল নামকরণের যে কোনো সংখ্যক ক্যারেক্টার ব্যবহার করা যায়, তবে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট নিয়ম অনুযায়ী ভেরিয়েবল নামকরণে 31টি ক্যারেক্টারের বেশি ব্যবহার না করাই ভালো, না করাই ভালো।
এরপর আমাদের যে এই পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করতে হবে ভালো করে। মেমোরিতে অবস্থান একটা চিত্রের মাধ্যমে আমরা দেখছি। এখানে তোমরা লক্ষ্য করো যে বাম পাশে যে ঝুড়িটা আছে, বাস্কেটটা আছে, এখানে ভেরিয়েবল রোল নাম্বার, অর্থাৎ ভেরিয়েবল তো হচ্ছে একটা নাম থাকবে, সেই নামটা হচ্ছে রোল, রোলের অধীনে আমাদের নাম্বারগুলি থাকবে। এই যে রোল নাম্বারটা হচ্ছে ভেরিয়েবল নেম, তো ভেরিয়েবল নেমের অধীনে কি থাকতেছে 20, 30, 40, 50, 60, 70 এগুলি থাকতেছে। তো এটাই বলছে এই যে 20 হচ্ছে একটি ভেরিয়েবল ভ্যালু, যেটাকে আমরা ডাটা বলে থাকি, ঠিক আছে। তারপর অপারেটর সম্পর্কে আমরা জানবো। অপারেটর, সি অপারেটর এবং গাণিতিক অপারেটর দুটি কথা। সি ভাষায় গাণিতিক ও যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো বিশেষ সিম্বল ব্যবহার করা হয়, এই সিম্বলগুলিকে আমরা অপারেটর বলে থাকি। আর যে ডেটা ধারণ করে তাকে অপারেন্ড বলে। যেমন এখানে অ্যারিথমেটিক অপারেটর, যেটাকে আমরা 1, 2, 3 বলে থাকি। অ্যারিথমেটিক অপারেটর অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। রিলেশনাল অপারেটর, লেস দেন, গ্রেটার দেন, এগুলো হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। লজিক্যাল, যৌক্তিক অপারেটর, লজিক্যাল অপারেটর। তারপর অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটাকে আমরা কি বলবো, ইকুয়াল দিয়ে আমরা যখন কোনো মানকে অ্যাসাইন করি কোনো চলকের অধীনে, সেটাকে আমরা বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর, এটা কন্ডিশন অপারেটর। বিটওয়াইজ অপারেটর, বিটওয়াইজ অপারেটর আর হলো স্পেশাল অপারেটর, যেটা স্পেশাল, হ্যাঁ, প্লাস, সাইজ, এগুলি। এই অপারেটরগুলি আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। এখানে একটি ছকের মাধ্যমে আমরা অ্যারিথমেটিক অপারেটরগুলো দেখবো এবং তাদের কাজ। তোমরা লক্ষ্য করো যে এখানে যোগ, অ্যাড টু নাম্বারস, i equal 3 plus 2 5 সঠিক, মাইনাস সাবট্রাকশন বিয়োগ 3 থেকে 2 বাদ দিলে 1, এটা হলো গুণ, মাল্টিপ্লিকেশন 3 2 6 সঠিক, ভাগ ফর ডিভিশন 3 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষে 1 থাকে, মডুলার ডিভিশন এখানে ভাগশেষ নির্ণয়, 10 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে। অ্যাসাইনমেন্ট অপারেটর একটু লক্ষ্য করো তোমরা ভালো করে। এখানে x ইকুয়াল প্লাস ইকুয়াল y, x কে মানে x প্লাস y কে অ্যাসাইন করছে x, তাই। তারপরে দ্বিতীয়টা x মাইনাস ইকুয়াল y, x এর অধীনে x মাইনাস y। তারপরে এটা হবে কি x ইকুয়াল x ইন্টু y, এটা হবে কি x ইকুয়াল x বাই 4। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এরপর একটা x ডিভ y, x কে y দ্বারা ভাগ, তারপরে শিফট লেফট ইকুয়াল রাইট লেফট ইকুয়াল, ঠিক আছে। তো আমরা এখানে x এর মধ্যে আছে শিফট লেফট রাইট, লজিক x and y, ঠিক আমরা পাওয়ারের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে, অথবা এক্সপোনেন্ট বলে থাকি, এই চিহ্নটাকে ক্যারট বলে থাকি, পাওয়ার, তারপরে x or y। তো এই অ্যাসাইন অপারেটরগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। রিলেশনাল অপারেটর ইকুয়াল টু
লক্ষ্য করো এখানে মিনিং অফ অপারেটর ইকুয়াল টু, দুইটা ইকুয়াল থাকলে কি হচ্ছে আমাদের ইকুয়াল টু হচ্ছে, ঠিক আছে। আর মানে 5 ইকুয়াল টু 3, রেজাল্ট 0, সঠিক। ফলস, ফলস মানে কি 0, ভুল, এটা 5 এর সমান 3 নয়। গ্রেটার দেন 5 গ্রেটার দেন 3, এটা সঠিক। 5 গ্রেটার দেন 3 এটা কি সঠিক। 1 মানে ট্রু। লেস দেন 5 লেস দেন 3, 5 ছোট, এটা ফলস। নট ইকুয়াল 5 নট ইকুয়াল 3, এটা সঠিক। গ্রেটার দেন ইকুয়াল টু 5 গ্রেটার দেন ইকুয়াল টু 5 3 এর সমান বা ছোট, বড়, ঠিক আছে। 5 3 এর চেয়ে বড়, সঠিক। আর 5 3 এর চেয়ে ছোট, এটা ব্যাঠিক, ঠিক আছে। রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, এখানে কিছু অপারেটর আছে আমরা দেখব, যেমন এই দুইটা এন্ড, লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট, ঠিক আছে। বিটওয়াইজ অপারেটর এখানে একটু মনে রাখার চেষ্টা করতে হবে তোমাদের, যেমন এখানে এক্স ওয়াই এর মান দুইটাই 0, 0 ভাগ করলেও 0, পাওয়ার দিলে 0, তারপরে আমরা বিটওয়াইজ 1, বিপরীত, এই যে এটা 1 কমপ্লিমেন্ট মানে কি এটার বিপরীত, নট, ঠিক আছে, বিপরীত। এরপরে তুমি চলে আসো, এটা 0 1 0 1, অর্থাৎ 0 1, এটা এবং এটা এন্ড এর কাজ করছে এখানে। তারপর 1 বিটওয়াইজ, এটা কমপ্লিমেন্ট, বিপরীত 1। এখানে আসো 1 0 0, তারপরে এটা অর 1 এবং 0 অর করলে 1, আর এক্সক্লুসিভ অর যেটা আমরা বলি 1, 1's কমপ্লিমেন্ট 0, 1 1 1 1 0 0। এই বিষয়গুলো একটু আমরা যখন চর্চা করব তখন আমাদের দখলে চলে আসবে। ইনপুট আউটপুট স্টেটমেন্ট, এখানে আমরা জানি স্ক্যান ফাংশনটা একটা ইনপুট স্টেটমেন্ট। এখানে স্ক্যান পার্সেন্টেজ সি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, এন্ড অ্যাড্রেস অপারেটর এটা হচ্ছে ভেরিয়েবল। প্রিন্ট ফাংশনের ক্ষেত্রে একই অবস্থা, এখানে স্ট্রিং ক্যাচ অর্থাৎ অক্ষর প্রদর্শনের জন্য আমরা এই প্রিন্ট ফাংশনটা ব্যবহার করে থাকি। এখানে লক্ষ্য করো প্রিন্ট ফাংশনের ব্যবহার একটা প্র্যাকটিস দেখবো আমরা, সেটা হলো এখানে প্র্যাকটিস যেটা আমরা দেখব, লক্ষ্য করো এখানে হ্যাশ ইনক্লুড দুইটা হেড ফাইল, মেইন কম্পালসারি ফাংশন, আচ্ছা। তারপর এখানে যে বিষয়টা, এটা আমাদের ওপেনিং ব্রেক, এটার সাথে জড়িত। তারপর এখানে কার ডেটা টাইপ এ, ইনপুট দিব এ, পাবো আমরা আউটপুট এ, ঠিক আছে। বি এর মান 10, রুট সি একটা পাই এর মান। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, প্রিন্ট ক্যারেক্টার এ, ক্যারেক্টার যেহেতু ইনপুট দিব এই জন্য আমরা এখানে সি দিয়েছি ফরম্যাট স্পেসিফায়ার, এর অধীনে মান থাকবে। আর লার্জেস্ট বি, সরি ইন্টিজার পূর্ণসংখ্যা বি, ইন্টির কারণে এখানে বি আসছে, এটা হলো ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি, যার মান হচ্ছে
10, বি এর মান 10। ঠিক আছে, এই মানটাই এখানে আসছে। আরেকটি প্রোগ্রাম দেখি, এখানে লক্ষ্য করো যে স্ক্যান ফাংশনের ব্যবহার, তখন প্রিন্ট ফাংশনের ব্যবহার দেখিয়েছি। আমাদের যে বিষয়টা এখানে স্ক্যান ফাংশনের ব্যবহারটা আমরা একটু দেখবো, লক্ষ্য করো ভালো করে। এখানে এটা হেড ফাইল পূর্বের ন্যায় থাকবে, কম্পালসারি ফাংশন দ্বিতীয় বন্ধনী শুরু শেষ। এখানে কার ডেটা টাইপ এ, ইন্টিজার বি, ফ্লোট সি, অর্থাৎ এই যে ইন্টিজার এটাও আমাদের ডেটা টাইপ, এটাও ফ্লোটও ডেটা টাইপ, তিনটি ডেটা টাইপ। কার, ইন, ফ্লোট এগুলো সবগুলি হচ্ছে ডেটা টাইপ, আর এ বি সি হচ্ছে আমাদের চলক। এবিসি কি চলক। তাহলে এন্টারে ক্যারেক্টার বলছে, একটি ক্যারেক্টার ইনপুট করো, তার জন্য %c। এই এটার কারণে এখানে সি আসছে, এর অধীনে মান গ্রহণ। ঠিক আছে, এর অধীনে মান গ্রহণ। এন্টার ইন্টিজার, পূর্ণ সংখ্যা মান দাও, এই ইন্টের কারণে ডি, আর এই ফ্লোট সি এর কারণে এখানে %f, ফ্লোটের কারণে এফ, আর এর কারণে এখানে এ, এখানে বি, আর এখানে সি। ঠিক আছে, সি। তো এটা হচ্ছে আমার স্ক্যান ফাংশনের ব্যবহার। তো এখন এর অধীনে আমরা এ পাচ্ছি, বি এর অধীনে 10 পাচ্ছি, সি এর অধীনে এই মানটা পাচ্ছি। এন্টারে ক্যারেক্টার, যদি আমরা কোন ক্যারেক্টার ইনপুট দিই, আমি কিবোর্ড দিয়ে ইনপুট দিলাম, তাহলে কি ঘটবে? তাহলে আমি ক্যারেক্টারের অধীনে ক্যারেক্টার ইনপুট দিতে পারবো, ইন্টিজারের অধীনে ইন্টিজার মান ইনপুট দিতে পারবো, এবং ফ্লোটিং এর অধীনে ফ্লোটিং মান ইনপুট দিতে পারবো। ঠিক আছে, এই কথাগুলি আমাদের মনে রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের আলোচনার প্রশ্ন উত্তর পর্বে চলে আসছি। আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেমন একক কাজ। তোমরা লক্ষ্য করো, চলকের ক্ষেত্রে নিচের কোনটি ভুল, ভুলটি আমাদের ফাইন্ড আউট করতে হবে। এখানে এবি আন্ডারস্কোর সি, তারপরে সি ডলার চিহ্ন আমরা জানি যে ব্যবহার করা যাবে না, যেমন ক্ষতে ডলার চিহ্ন ব্যবহার করা হয়েছে, এটা আমরা জানি কি ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করা যাবে না। এবিসি, তারপরে 1 এবি আগে, এটা ব্যবহার করা যাবে না, কোনো অক্ষর ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের সঠিক আনসার আমরা কোনটা পাবো? এখানে সঠিক উত্তর আমরা কোনটা পাবো? আমরা জানি চলকের পরে সংখ্যা ব্যবহার করা যায়, চলকের পরে সংখ্যা ব্যবহার করা যায়। ঠিক আছে, বলছে চলকের ক্ষেত্রে নিচের কোনটি ভুল? 1 এবি ব্যবহার করলে আমাদের কি হবে? আগে অঙ্ক ব্যবহার করার জন্য, এই জন্য এটা ভুল হবে। ঠিক আছে, এখানে কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। অপারেটর কি জ্ঞানমূলক প্রশ্ন, চেষ্টা করবো এটা আনসার করার জন্য। ধ্রুবক কি, প্রোগ্রামে কেন চলক ব্যবহার করা হয়, এবং ডেটা টাইপের মেমরি পরিসর দেখার যে ছকটা আমরা আলোচনা করেছিলাম, ছকটা আমরা দেখব। তো একটি হোমওয়ার্ক তোমাদেরকে দিচ্ছি, যেটা করার চেষ্টা করবে, সি ভাষার সুবিধাগুলো চিহ্নিত করবে, যে ভালো দিকগুলি আছে, এবং যে অপারেটর সমূহ আমাদের আলোচনার মধ্যে ছিল এগুলোর একটা তালিকা প্রস্তুত করবে। ঠিক আছে, এই বলে আমি আমার আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।